বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা অনলাইন ক্লাসের আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের আলোচনা। আজকের বিষয় হচ্ছে আইন। আইন কি? আইন বলতে কি বোঝায়? আমরা আইন নিয়ে আজকে আলোচনা করব। আইন বলতে কি বোঝায় বা আইন কি? মানুষ সামাজিক জীব, তাই সামাজিক জীব হিসেবে মানুষ কতগুলো নিয়মকানুন মেনে চলে। এই সব নিয়মকানুনের ভিত্তিতে গড়ে ওঠে সমাজ জীবন। সমাজ নিয়ম কানুন দ্বারা সংগঠিত। কোনো সংগঠনের সুনির্দিষ্ট নিয়ম ছাড়া নিয়ম ব্যতিরেকে চলতে পারে না। বিশ্বের সব কিছুই নিয়মের দ্বারা পরিচালিত। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিবারাত্রি জোয়ার ভাড়া সব কিছুই নিয়ম অনুযায়ী চলছে। তো এসব নিয়মকানুনের সংহতি ও সমন্বিত রূপই হলো আইন। আইনের ইংরেজিতে বলা হয় ল। আইন অর্থ নিয়ম, ইংরেজিতে হচ্ছে ল। ল শব্দটি লগ থেকে এসেছে। লগের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। সুতরাং শাব্দিক অর্থে আইন বলতে কতিপয় নির্দিষ্ট নিয়মাবলীর সমষ্টিকে বোঝায়। এরিস্টটল বলেছেন, সমাজে যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন। টমাস হব জেবোদা অধ্যাপক হলেন জন অস্টিন প্রমুখ বিশ্লেষণপতি লেখক আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলে বর্ণনা করেছেন। আইনকে সার্বভৌম শক্তির আদেশ বা শাসকের আদেশে আইন। আইন আমরা কি বুঝলাম। এখন আইনের বৈশিষ্ট্যগুলো বা আইন। অতএব আইনের মূল কথা হচ্ছে আইন হলো এমন কিছু বিধিবিধানের সমষ্টি যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত। আইন হচ্ছে এমন কতগুলো বিধিবিধানের সমন্বয় সৃষ্টি যেটা সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র দ্বারা অনুমোদিত হচ্ছে আইন। আইনের সংজ্ঞা আমরা জানতে পারলাম, সার্বভৌম শাসকের আদেশে আইন। আইন মানুষের স্থায়ী আচার ব্যবহার এবং চিন্তাধারা সেই অংশকে নিয়ন্ত্রণ করে যা রাষ্ট্র দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে। তো এখন আমরা আলোচনা করব আইনের বৈশিষ্ট্যগুলো। আইনের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ। 2 নম্বর সুস্পষ্টতা। 3 নম্বর হচ্ছে সার্বজনীনতা, রাষ্ট্রীয় কর্তৃত্বের অস্তিত্ব, রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি, ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের রক্ষা কবচ। এই কয়েকটা হচ্ছে আইনের বৈশিষ্ট্য। আইন প্রধানত মানুষের বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। আইন প্রধানত মানুষের বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। মানুষের আধ্যাত্মিক জীবন ও চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, অনুভূতির সাথে আইনের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। অন্যের জীবন নাশ করা আইনত দণ্ডনীয়। এই অপরাধে আইন কাউকে শাস্তি প্রদান করতে পারে, কিন্তু মনে মনে কেউ জীবন নাশের ধারণা পোষণ করে আইন তাকে কিছুই করতে পারে না। তার জন্য বলা হচ্ছে আইন মানুষের বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। মানুষ বাইরের সমস্যা বা বাইরের অনিয়ম করলে সেটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু মনে মনে যদি কেউ কাউকে খারাপ কিছু করার চিন্তাভাবনা করে থাকে তাহলে সেটাতে আইন কিছু করতে পারে না। 2 নম্বর হচ্ছে সুস্পষ্টতা। সুস্পষ্ট বলতে বোঝায় আইনের অপর বৈশিষ্ট্য হলো সুস্পষ্টতা। মানে আইনের বিধানসমূহ সুস্পষ্ট ও সুনিশ্চিত। আইনের বিধানসমূহ সুস্পষ্ট ও সুনিশ্চিত। সার্বজনীনতা। আইন সর্বজনীন। আইন সর্বজনীন। আইন সকলের জন্য সমান। আইনের দৃষ্টিতে সকলেই সমান। জাতি ধর্ম নির্বিশেষে সকলের ক্ষেত্রে আইন, ছোট বড় সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ হয়। রাষ্ট্রীয় কর্তৃত্বের অস্তিত্ব। আইনের পিছনে শক্তিশালী ও সুস্পষ্ট রাষ্ট্রীয় কর্তৃত্বের অস্তিত্ব রয়েছে। আইন অমান্যকারীকে রাষ্ট্র শাস্তি দিতে পারে। রাষ্ট্র প্রয়োজন বোধে অর্থদণ্ড, দৈহিক শাস্তি, জেল প্রভৃতির মাধ্যমে শক্তি প্রয়োগ করতে পারে এবং সেটা মানতে বাধ্য। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। রাষ্ট্রীয় অনুমোদন স্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইন বলে গণ্য হতে পারে না। রাষ্ট্রীয় অনুমোদন বা স্বীকৃতি ছাড়া কোনো বিধিবিধান আইন বলে গণ্য হতে পারে না। প্রচলিত নিয়মকানুন কর্তৃক রাষ্ট্র কর্তৃক গৃহীত হলেই তা আইনে গণ্য হবে। ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের রক্ষা কবচ। আইন জনগণের স্বাধীনতা ও অধিকার সংরক্ষণ করে। আইন জনগণের স্বাধীনতা ও অধিকার সংরক্ষণ করে।
সুস্থ সুশৃঙ্খল আদর্শ জীবনযাপনের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। আইনের এই উপযোগিতা আছে বলে জনগণ আইন মেনে চলে এবং আইনের প্রতি জনগণ শ্রদ্ধা করে। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান আছে বিধায় জনগণ আইন মেনে চলে, আইনের প্রতি শ্রদ্ধা করে। আইন মেনে চলার কারণ হচ্ছে আইন ভঙ্গ করলে জনগণকেই শাস্তি পেতে হবে, এই কারণেই আইন মেনে চলা একটা জনগণের স্বভাব। এই কয়েকটা হচ্ছে আইনের বৈশিষ্ট্য। বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে সুস্পষ্ট আইনের সব কিছু সুস্পষ্ট এবং সুনিশ্চিত। সর্বজনীন সবার জন্য আইন সমান। রাষ্ট্রীয় কর্তৃত্ব হস্তমূলে রাষ্ট্র যাকে যে অপরাধের বিরুদ্ধে যে শাস্তি দেয় সেটা দিতে পারে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি থাকতে হবে। ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা কবচ। তারপর কি হচ্ছে আইনের উৎস, সোর্স অফ ল। আইনের উৎসগুলো কী কী? প্রথা বা রীতিনীতি। প্রথা বা রীতিনীতি বলতে বোঝায়, প্রথা হচ্ছে প্রচলিত নিয়ম বা অধিক প্রাচীনকাল থেকে কিছু কিছু আইন চলে আসছে যেগুলো সমাজে প্রচলিত নিয়মকানুনের সঙ্গে রয়ে গেছে, যা সমাজে সেগুলো স্বীকৃতি বা সমাজ স্বীকৃতি দিয়েছে এবং রাষ্ট্র সেটাকে অনুমোদন দিয়েছে। সেটাকে বলা হচ্ছে প্রথা বা রীতিনীতি, যেটা প্রচলিত আইন দীর্ঘদিন ধরে চলে আসছে, যেটা সমাজে এখন জনগণের বা মানুষের কোনো ক্ষতি করে না, বরঞ্চ উপকারী করে। জনগণ সেই নিয়মটা মেনেও চলে। অতীতের কাল থেকে যেটা মানা হয় সেটাই বলা হচ্ছে প্রথা। 2 নম্বর ধর্ম। ধর্ম হচ্ছে আইনের একটা উৎস, কারণ আমাদের সমাজে বা রাষ্ট্রের ধর্মীয় বিষয়বস্তু থেকে কিছু আইন গ্রহণ করা হয়েছে। যেমন ধর্ম মানব জীবনের ও সমাজ জীবনের উপর ওতপ্রোতভাবে জড়িত। ধর্মীয় অনুশাসন ও বিধিবিধান সমাজ জীবন সুন্দর ও সুশৃঙ্খল করে এবং তা রাষ্ট্রীয় কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনের রূপ নেয়। যেমন মুসলমানদের মধ্যে ধর্মীয় নিয়ম কানুন দ্বারা সমাজে বা জনগণের বিয়ে শাদী নির্ধারিত হয় এবং সম্পদ বন্টন হয় মুসলিম আইন অনুযায়ী। ঠিক তেমনি হিন্দুদের আইন হিন্দু বিবাহ উত্তরাধিকার সূত্রে ধর্মের নিয়মকানুন দ্বারাই এগুলো সম্পন্ন হয়। তাহলে মুসলমান সম্প্রদায়ের ধর্ম বিবাহ বিচ্ছেদ এবং ধর্মের উপর ভিত্তি করে সম্পদ বন্টনটা হয়। এই জন্য ধর্ম থেকে আইনের উৎপত্তি হচ্ছে, মানে ধর্ম আইনের একটা উৎস। বৈজ্ঞানিক ভাষ্য। 3 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ভাষ্য। অনেক সময় বিজ্ঞ আইনবিদ ও লেখকের মতামত এবং ভাষ্যও আইনের রূপ গ্রহণ করা হয়। বিচারকরা যখন কোনো বিতর্কিত জটিল বিষয়ে আইনজ্ঞদের এসব মতামত গ্রহণ করে তখন তা প্রচলিত আইনে অভিভূত হয়। যেমন ইংল্যান্ডের কক, ব্ল্যাক স্টোন, হেল, লিটলটন এবং আমেরিকার স্টোরিও ফেস্ট প্রমুখের ভাষ্য আইনের রূপ নিয়েছে। একইভাবে ফতোয়া আলমগীর ও হেদায়াত রচয়িতাগণ যে ভাষ্য দিয়েছেন উপমহাদেশে তা আইনে গৃহীত হয়েছে। তো এইগুলো হচ্ছে বৈজ্ঞানিক ভাষ্য। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত প্রয়োজনে যা প্রয়োগ করে আইনকে সমতা দিতে হয় সেটা হচ্ছে আইনের বৈজ্ঞানিক ভাষ্য। আদালতের রায়। বিচারক অনেক সময় বিভিন্ন আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে নিজস্ব ধ্যান ধারণা প্রয়োগ করে আইন করে থাকে, যা আইনি পাঠ্য প্রকাশ করে। আধুনিককালে প্রায় সকল দেশে সর্বোচ্চ বিচারালয়ের বিচারকগণ আইন রচনা করে থাকেন। পরবর্তীতে এসব আইন প্রণীত আইন অন্যান্য বিচারকগণ কর্তৃক ব্যাপকভাবে অনুসরণ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজেন প্রমুখ বিচারক বহু নতুন আইন সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে বিচারপতি হোমস বলেন, বিচারপতিগণ আইন রচনা করেন এবং তা তাদের অবশ্য কর্তব্যও বটে। বিচারকগণ বিচার কাজ সম্পন্ন করতে যেয়ে অনেক সময় নতুন কিছু তথ্য দিয়ে বিচার কাজ সম্পন্ন করেন এবং সেটা পরবর্তীতে আইনসভা কর্তৃক অনুমোদিত হয় এবং সেটাই রায়টাই পরবর্তী আইনে পরিণত হয়। আদালতের রায়ের মাধ্যমে অনেক সময় আইন কী হয়, নতুন আইনের সূচনা হয়। ন্যায় বিচার। আইনের অন্যতম উৎস ন্যায় বিচার। আইনের দৃষ্টিতে যেহেতু সবাই সমান, ধনী দরিদ্র গরিব জাতি ধর্ম নির্বিশেষে যেহেতু সকলেই সমান, তাহলে আইনে ন্যায় বিচার পাওয়া সকলেরই যৌক্তিক সিদ্ধান্ত। পুরাতন আইনের সংস্কার করতে গিয়ে বিচারপতিগণ ন্যায় ও সাম্যের ভিত্তিতে অনেক সময় নতুন আইনের সৃষ্টি করেন। এ ধরনের ইকুইটির ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন করেন। পরবর্তীতে তা স্বীকৃত আইনের রূপ নেয়। ন্যায় বিচার সবার পাওয়ার অধিকার এই কারণে। আইন প্রণয়ন। আইনের সর্বাপেক্ষা বা সর্বোচ্চ বা বড় উৎস হচ্ছে আইন প্রণয়ন, আইনসভা। আইনসভা হচ্ছে আইন প্রণয়নের সবচেয়ে বড় জায়গা। আইন প্রণয়নে বর্তমানে প্রথা বা প্রাচীন রীতিনীতির পরিবর্তনে
আইন পরিষদের বাস্তব ভিত্তিক সিদ্ধান্তকে অধিক গুরুত্ব পায়। বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন পরিষদ কর্তৃক আইন প্রণয়নের মধ্য দিয়ে গণ ইচ্ছার প্রতিফলন ঘটে। আইনসভা হচ্ছে আইন তৈরি বড় আমরা কারখানা বলতে পারি, কারণ এখানে জনগণের সুবিধার্থে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আইন প্রণেতাগণ আইন প্রণয়ন করে থাকে। সময়োপযোগী ও অতীতে অনেক আইন পরিবর্তন করতে পারেন, সংশোধন করতে পারেন এবং বাস্তব অবস্থার প্রেক্ষিতে আবার নতুন নতুন আইন তৈরিও করতে পারেন। তা আইন প্রণয়ন বা আইনসভা আইনের একটা অন্যতম উৎস। জনমত তো আইনের একটা অন্যতম উৎস। জনমত বা জনগণ অধিক সংখ্যক জনগণের মতামতকে আমরা সাধারণত জনমত বলি। জনমত হচ্ছে জনগণের পক্ষে মতামত নেওয়া। আইনসভার সদস্যগণ জনগণের প্রতিনিধি। আমাদের বা যে কোনো দেশে আইনসভার প্রতিনিধি জনগণ, যাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করেন তারা আইনসভার সদস্য এবং তারা জনগণের কল্যাণমূলক আইন তৈরি করেন। জনমতের বাস্তব প্রতিফলন ঘটান এমন তাদের দায়িত্ব। কাজে আইনসভার যে কোনো আইন প্রণয়নের সময় জনমতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। সংবিধান হচ্ছে আইনের সবচেয়ে বড় উৎস, একটি বিশেষ দলিল। সংবিধান বিভিন্ন ধরনের বিধান লিপিবদ্ধ থাকে যেগুলো আইনসভা এবং সরকারের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ। সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না। সংবিধান ছাড়া যেহেতু কোনো রাষ্ট্র চলতে পারে না, সংবিধান দ্বারাই একটা রাষ্ট্রের সমস্ত কিছু রূপরেখা তৈরি করা। তারপর কিছু প্রশাসনিক ঘোষণা। আধুনিক প্রশাসক যুক্তিমূলক যে সিদ্ধান্ত দেয় তাই আইনে পরিণত হয়। সুতরাং প্রশাসনিক আইনের উৎস নির্বাহী ঘোষণা বা ডিগ্রি। প্রশাসনিক ঘোষণা বলতে সরকার প্রধান, সরকারের পরিচালনার যে প্রধান থাকে, সরকার প্রধান যে কোনো সময় কোনো ঘোষণা যদি দেয় বাস্তব প্রয়োজনের স্বার্থে, সেটাই আইনে রূপান্তরিত হয়। এটাকে বলা হয় প্রশাসনিক ঘোষণা। এইগুলো হচ্ছে আইনের উৎস। আমরা আইনের উৎসগুলো জানলাম। এরপর আইনের আরও দুইটা উৎস হিসাবে দেখা যাচ্ছে সংহিতা ও বৈদেশিক চুক্তি। আইনের অসঙ্গতি দূর করা পদ্ধতিকে সংহতি বলা হয়, সংহিতা বলা হয়। এতে আইনের কিছুটা পরিবর্তন হয়, বিধায়কে আইনের উৎসও ধরা হয়। আবার বৈদেশিক চুক্তির শাসন বিভাগ কর্তৃক মনোনীত আইনসভার সেই কাজটা সম্পন্ন চূড়ান্ত পর্যায়ে আইনে প্রয়োগ হয়। তাহলে আমরা আজকে আইন কি, আইনের বৈশিষ্ট্যগুলো কি এবং আইনের উৎসগুলো কি সম্পর্কে বিস্তারিত ধারাবাহিক বিষয়গুলো জানতে পারলাম। তো তোমরা বইটা আবার একটু ভালো করে দেখবে, তাহলে এর সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে পারবে। তাহলে আজকে কী করলাম আমরা? আইনের বৈশিষ্ট্যগুলো কি এবং আইনের উৎসগুলো কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।